আমরা এর পরের টপিক ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড ইটস অরিজিন অর্থাৎ তড়িৎদ্বার বিভব এবং তার উৎস, এই টপিকটা শুরু করছি। দেখো, তড়িৎদ্বার বিভব বিষয়টা কি না, কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর আয়ন যুক্ত কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণে নিমজ্জিত করে রাখলে তখন একটা ঘটনা দেখা যায়। কি ঘটনা না, ওই দণ্ড থেকে আয়ন তৈরি হয়ে, ধাতব আয়ন তৈরি হয়ে দ্রবণে যাওয়ার চেষ্টা করে এবং ঠিক দ্রবণ থেকেও কিছু আয়ন ওই দণ্ডে এসে পরমাণুরূপে সঞ্চিত হওয়ার চেষ্টা করে। তার মানে একটা ধাতব দণ্ডকে, যেমন ধরো একটা জিঙ্ক ধাতুর দণ্ডকে যদি জিঙ্ক ক্যাটায়নযুক্ত দ্রবণ, যেমন জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে নিমজ্জিত করা হয়, তাহলে কি ঘটনাটা ঘটবে বললাম যে এই জিঙ্ক দণ্ডের পরমাণুগুলো ওই দণ্ডে দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক ক্যাটায়ন তৈরি করে আমার দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে, আর দণ্ডের মধ্যে দুটো ইলেকট্রন সঞ্চিত হবে। এই ঘটনা ঘটতে থাকবে। আবার ঠিক বিপরীত দিক থেকে এই দ্রবণের ক্যাটায়ন তথা জিঙ্ক ক্যাটায়নটা কি করবে না, দ্রবণে এসে ওই দণ্ড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক পরমাণুতে পরিণত হওয়ার চেষ্টা করবে। এই দুটো বিপরীতমুখী ক্রিয়া ঘটতে থাকে। এই ঘটনাগুলো ঘটার কারণটা কি না, কারণ হচ্ছে এ সম্পর্কে বিজ্ঞানী নার্নস্ট একটা মতবাদ দেন। তার মতে এই দণ্ডটা তথা এই ধাতব দণ্ডে একটা চাপ ক্রিয়া করে, যার নাম দ্রবণ চাপ। ধাতব দণ্ডের দ্রবণ চাপ ক্রিয়া করে। তাহলে ধাতব দণ্ডটা একটা দ্রবণ চাপ ক্রিয়া করে, যার ফলে এই দণ্ডের পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে দ্রবণে ক্যাটায়ন পাঠাতে চেষ্টা করে। এই ঘটনাটা ঘটাবার একটা প্রক্রিয়া ঘটায়। এটা হচ্ছে বিজ্ঞানী নার্নস্টের মতবাদ যে এই দ্রবণ চাপ ক্রিয়া করার জন্য এই বিষয়টা ঘটে। ঠিক আরেকটি ঘটনা যেটা রয়েছে, যে দ্রবণটারও একটা চাপ রয়েছে, সেটাকে বলা হয় অভিসারক চাপ। তার মানে দ্রবণের অভিসারক চাপ বা অভিস্রবণ চাপ ক্রিয়া করে। তাহলে সেই চাপটা এর বিপরীত ঘটনা ঘটায়, অর্থাৎ বিপরীত দিকে ক্রিয়া করে। তার ফলে যে দ্রবণের জিঙ্ক ক্যাটায়ন অর্থাৎ জিঙ্ক সালফেটের যে জিঙ্ক ক্যাটায়নগুলো দ্রবণে রয়েছে, সেই ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে কোথা থেকে ইলেকট্রন নেবে, এই দণ্ড থেকে ইলেকট্রন টেনে নিয়ে জিঙ্ক পরমাণু রূপে ওই দণ্ডে জমা হতে থাকবে। এই দণ্ডে জিঙ্ক পরমাণু সঞ্চিত হতে থাকবে। তাহলে এই ঘটনাটির জন্য দায়ী অভিসারক চাপ। আর প্রথম ঘটনাটি যেটা বললাম, সেটা হচ্ছে দ্রবণ চাপ। এই দুটো বিপরীতমুখী চাপের ক্রিয়া হতে থাকে। এই ঘটনার উপর নির্ভর করে একটা বিষয় ঘটতে থাকে, সেটা হচ্ছে কি না, একটা আধানের স্তর ওই দণ্ডের চতুর্দিকে তথা ওই দণ্ডটার পৃষ্ঠতল বরাবর একটা আধানের স্তর জমা হতে থাকে। এর ফলে ওই দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে একটা তড়িৎ বিভব সৃষ্টি হয়, যেটাকে আমরা ওই তড়িৎদ্বারটির তড়িৎ বিভব বলে থাকি। এখন এই তড়িৎ বিভব কিভাবে তৈরি হয়, সেটা কিন্তু ধাতুর দণ্ড ও
সংশ্লিষ্ট দ্রবণের যে আয়নটা রয়েছে, সংশ্লিষ্ট আয়ন সেটা হচ্ছে দ্রবণ স্থিত, কেমন, অর্থাৎ হচ্ছে দ্রবণে সংশ্লিষ্ট আয়ন, কোন আয়ন, না ওই ধাতুর ক্যাটায়ন যেটা রয়েছে, ধাতুর আয়ন যেটাকে বলা হচ্ছে ধাতব আয়ন বলতেও পারো। তাহলে দেখো এই দুটো প্রকৃতির উপর নির্ভর করে তিনটি অবস্থার সৃষ্টি হয়, তিনটি অবস্থা সৃষ্টি হতে পারে, তিনটি অবস্থার সৃষ্টি বা ঘটনা ঘটতে পারে। সেই ঘটনাগুলো কি কি আমরা বলছি, দেখো প্রথমেই বলি ধাতব দণ্ডে যেটা আমরা তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করব, সেই ধাতব দণ্ডের দ্রবণ চাপ যদি পি এবং দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে হচ্ছে অভিসারক চাপ যদি পি ডট হয়, তবে তিনটি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তিনটি ঘটনা ঘটার বা তিনটি অবস্থা, ঘটনার থেকে অবস্থা কথাটা বললে আরো ভালো বোঝাবে, তিনটি অবস্থার সৃষ্টি হতে পারে, তিনটি অবস্থার সৃষ্টি হতে পারে। কি কি? নাম্বার ওয়ান, দেখো পরপর বলছি কথাগুলো খেয়াল রাখবে। নাম্বার ওয়ান, যদি পি অর্থাৎ দ্রবণ চাপ গ্রেটার দেন অভিসারক চাপ হয়, তবে দণ্ডটা, ধাতব দণ্ডটি নেগেটিভ চার্জগ্রস্ত হবে, নেগেটিভ চার্জগ্রস্ত হয়ে থাকে, কেমন, তবে দণ্ডটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জগ্রস্ত হবে। এবং এক্ষেত্রে আমরা একটা ঘটনা উল্লেখ করছি বাস্তব উদাহরণ দিয়ে, যেমন জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করলে তখন কি ঘটবে, না দ্রবণ চাপ গ্রেটার দেন অভিসারক চাপ হয়ে থাকে। এর ফলে একটা বিক্রিয়া ঘটে, এর ফলে নিচের বিক্রিয়াটি ঘটবে, নিচের বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়াটা ঘটবে, না দ্রবণ চাপ বেশি হলে ওই ধাতব দণ্ডের জিঙ্ক পরমাণু ওই দণ্ডে দুখানা ইলেকট্রন বর্জন করে জিঙ্ক ক্যাটায়ন তৈরি হয় এবং ওই ইলেকট্রন দুটো দণ্ডের মধ্যে নিমজ্জিত হয়, বর্জিত হয়, ফলে দণ্ডটি কি হয়, নেগেটিভ চার্জগ্রস্ত হয়। এই জন্য আমরা একটু আগেই বললাম যে এরকম ক্ষেত্রে দণ্ডটা ঋণাত্মক চার্জগ্রস্ত হয়। এই দণ্ডটি সামান্য পজিটিভ চার্জগ্রস্ত হওয়া মাত্রেই কি ঘটবে, না দ্রবণের জিঙ্ক ক্যাটায়নগুলো ওই দণ্ডটির পৃষ্ঠতল বরাবর একটা আস্তরণ ফেলবে, অর্থাৎ একটা চার্জের আস্তরণের সৃষ্টি হয়। এর ফলে কি হয়, না ওই জিঙ্ক দণ্ড থেকে আর জিঙ্ক ক্যাটায়ন তৈরি হতে পারে না, হ্যাঁ, অর্থাৎ যে বিক্রিয়াটা ঘটেছিল সেই বিক্রিয়াটি আর ঘটবে না। তখন ঘটনার
দিক থেকে একটা আমরা যেটাকে এক্সপ্লেনিং করছিলাম সেটাকে আবার চিত্রের সাহায্যে দেখাচ্ছি। দেখো যে জিঙ্ক সালফেট দ্রবণ ছিল, জিঙ্ক দণ্ডটা নিমজ্জিত হলো, এটা যেই নেগেটিভ চার্জগ্রস্ত হলো ওর চতুর্দিকে জিঙ্ক ক্যাটায়নগুলো পৃষ্ঠতল বরাবর, দণ্ডের পৃষ্ঠতল বরাবর একটা আস্তরণ তৈরি করবে। এই আস্তরণ তৈরি হওয়ার ফলে কি বিষয়টা ঘটলো, না এটা তো নেগেটিভ চার্জগ্রস্ত আছে আর দণ্ডটা হচ্ছে চতুর্দিকে পজিটিভ চার্জের একটা আস্তরণ তৈরি হয়েছে। এর ফলে দ্রবণের পৃষ্ঠতল দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে, ওই সংযোগস্থলের মধ্যে একটা কি ঘটনা ঘটবে, না দুটো আধান বিশিষ্ট একটি চার্জ দ্বিস্তর তৈরি হবে, অর্থাৎ একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার সৃষ্টি হবে, ডাবল লেয়ার। তাহলে আমরা আবার এখানটায় একটু মনে করছি যে কি ঘটনা ঘটলো, না এখানে একটি দুই আধানজনিত একটি দ্বিস্তর গঠিত হয়। কোথায়? দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে। দ্রবণের সংযোগস্থলে তাহলে এই ঘটনাটা ঘটবে। এই ঘটনা ঘটার ফলে এই দণ্ডের মধ্যে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হয়, অর্থাৎ এর ফলে একটি তড়িৎ বিভব তৈরি হয়, তড়িৎ শক্তি ইলেকট্রিক পোটেনশিয়াল সৃষ্টি হয়, যাকে ওই তড়িৎদ্বার বা ওই দণ্ডে, ওই জিঙ্ক দণ্ডে তড়িৎ বিভব বলা হয়। তাহলে দেখলে তড়িৎ বিভব কিভাবে সৃষ্টি হলো আমরা আরেকবার পর্যালোচনা করে দিচ্ছি। এখানে জিঙ্ক দণ্ডটাকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করার ফলে কি ঘটনা ঘটে, না জিঙ্ক দণ্ডের দ্রবণ চাপ দ্রবণের অভিসারক চাপের চেয়ে বেশি হয়, যার ফলে জিঙ্ক দণ্ড থেকে জিঙ্কের পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে, ওই দণ্ডেই ইলেকট্রন বর্জন করে জিঙ্ক ক্যাটায়নে পরিণত হওয়ার পর সেই ক্যাটায়নটি দ্রবণে চলে যায়। এই ঘটনার ফলে তোমার দণ্ডটি নেগেটিভ চার্জগ্রস্ত হয়, আর এই নেগেটিভ চার্জগ্রস্ত হওয়া মাত্রই জিঙ্ক দ্রবণের ক্যাটায়নগুলো তথা জিঙ্ক ক্যাটায়নগুলো এই দণ্ডের পৃষ্ঠতল বরাবর একটি আস্তরণের সৃষ্টি হয়। এর ফলে দুই আধান বিশিষ্ট পজিটিভ, আর এ পাশে দণ্ডটা নেগেটিভ চার্জগ্রস্ত আছে, তাহলে নেগেটিভ পজিটিভের একটা কি হয়, না একটা দ্বিস্তর তৈরি হয়, যেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার সৃষ্টি হওয়ার ফলে এই দণ্ডের মধ্যে একটা তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যেটাকে আমরা জিঙ্ক দণ্ডটি তথা ওই তড়িৎদ্বারটি তড়িৎ বিভব অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল বলে থাকি। তাহলে এটা হচ্ছে এক নম্বর ফেজ করলাম, এক নম্বর ঘটনার কথা আমরা বললাম। দ্বিতীয় ঘটনা আরেকটি বলছি, দেখো দ্বিতীয় অবস্থা আরেকটা কি হতে পারে, না যদি দ্রবণ চাপ দ্রবণের অভিসারক চাপের থেকে কম হয়, তবে ওই দণ্ডটি ধাতব দণ্ডটি পজিটিভ চার্জগ্রস্ত হয়ে যায়, পজিটিভ চার্জগ্রস্ত হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো একটা পাত্রে অন্তরক নির্মিত পদার্থ নির্মিত পাত্রে কপার সালফেট জলীয় দ্রবণ রাখলাম, এটা হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ রাখলাম।
এবং ওই দণ্ডের মধ্যে ওই দ্রবণের মধ্যে একটি কপার ধাতুর দণ্ড আংশিক নিমজ্জিত করে রাখা হলো। এর ফলে কি ঘটবে না এক্ষেত্রে হচ্ছে পি লেস দেন স্মল পি, অর্থাৎ এখানে দ্রবণ চাপের থেকে দ্রবণের অভিসারক চাপটা বেশি হয়ে যায়। তার ফলে কি হবে না যে এই ঘটনাটা তাহলে আমরা কি বললাম, কপার দণ্ডকে কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করলে দ্রবণ চাপের থেকে অভিসারক চাপ বেশি হয়ে যায়। এর হয় ফলে একটা বিক্রিয়া ঘটে। ফলে এই বিক্রিয়াটা ঘটবে, কি বিক্রিয়া না দ্রবণের কিউপ্রিক আয়ন, কপার সালফেট থেকে তৈরি হওয়া কিউপ্রিক আয়ন ওই দণ্ড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু তৈরি করে এবং কপার পরমাণুরা ওই দণ্ডেই জমা হয়। এখানে দেখো কপার দণ্ড থেকে ইলেকট্রন বর্জিত হলো, ফলে এই দণ্ডটা পজিটিভ চার্জগ্রস্ত হয়ে যাবে। তার মানে কপার দণ্ডটি ধনাত্মক চার্জগ্রস্ত হওয়া মাত্রেই দ্রবণের অ্যানায়নগুলো তথা সালফেট আয়নগুলো এই দণ্ডটির পৃষ্ঠতল বরাবর চতুর্দিকে একটি নেগেটিভ চার্জের আস্তরণ তৈরি করবে, স্তর গঠন করবে নেগেটিভ চার্জের। আর দণ্ডটা তো পজিটিভ চার্জগ্রস্ত আছে, পুরো দণ্ডটাই পজিটিভ চার্জগ্রস্ত হয়ে আছে যেহেতু ইলেকট্রন ঘাটতি। এর ফলে কি হচ্ছে না দুই আধানজনিত একটি তড়িৎ দ্বিস্তর তৈরি হবে। তাহলে এই ঘটনার ফলে দণ্ডটির ধাতব দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে দুই আধানজনিত একটা দ্বিস্তর অর্থাৎ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার গঠিত হয়, যেটাকে আমরা বলছি কি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। এইটাই তৈরি হয়। এই ঘটনার ফলে কি হয় না ওই দণ্ড এবং দ্রবণের সংযোগস্থলে একটা তড়িৎ বিভব সৃষ্টি হয়। এই তড়িৎ বিভবটাকে বলা হয় কপার দণ্ডটির তড়িৎদ্বার বিভব। এর ফলে একটি ইলেকট্রিক পোটেনশিয়াল তথা তড়িৎ শক্তি বা তড়িৎ বিভব উৎপন্ন হয়। তড়িৎ বিভব উৎপন্ন হলো, এই তড়িৎ বিভবটাকেই বলা হচ্ছে, এই তড়িৎ বিভবকেই ওই কপার দণ্ডটির তড়িৎদ্বার বিভব ইলেকট্রোড পোটেনশিয়াল বলা হয়। তাহলে এটা ছিল দ্বিতীয় ঘটনা। তাহলে প্রথমে আমরা যেটা বলেছিলাম দ্রবণ চাপ বেশি হলে অভিসারক চাপের থেকে তখন দণ্ডটি নেগেটিভ চার্জগ্রস্ত হয়, আর ঠিক বিপরীত ঘটনা দ্রবণ চাপের থেকে অভিসরণ চাপ বেশি হলে তোমার দণ্ডটা হয়ে যাবে পজিটিভ চার্জগ্রস্ত। তাহলে এইভাবে আমরা তড়িৎদ্বার বিভব দুটো ঘটনার কথা বললাম, দুটো অবস্থা। তৃতীয় অবস্থাটা কি হতে পারে না যদি তোমার p = স্মল p অর্থাৎ ধাতব দণ্ডের
দ্রবণ চাপ এবং দ্রবণের অভিস্রবণ চাপ যদি সমান হয়ে যায় তবে দণ্ডটি, ধাতব দণ্ডটি পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। তার মানে তড়িৎ বিভব তৈরি হবে না, অপরিবর্তিত থাকে, তার মানে এখানে কোনো তড়িৎ বিভব সৃষ্টি হয় না। এই হলো ধাতব দণ্ড তড়িৎদ্বারের তড়িৎ বিভব সম্পর্কীয় আলোচনা। এছাড়াও আমরা অধাতব তড়িৎদ্বার যদি ব্যবহার করি, যেমন হাইড্রোজেন তড়িৎদ্বার, ক্লোরিন তড়িৎদ্বার ইত্যাদি, এইরকমই অধাতব তড়িৎদ্বার যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রেও একইভাবে আমার ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার অর্থাৎ যাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিস্তর গঠিত হবে একইভাবে। এই ধরনের একটা এক্সাম্পল যেমন দিচ্ছি, দেখো আমরা প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত প্ল্যাটিনাম দণ্ডকে একটা হাইড্রোজেন আয়ন যুক্ত জলীয় দ্রবণে প্ল্যাটিনাম দণ্ডকে আমরা হাইড্রোজেন আয়নযুক্ত দ্রবণে নিমজ্জিত রেখে H2 গ্যাস ওই দ্রবণে চালনা করলে এক্ষেত্রে প্ল্যাটিনাম দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে একটি তড়িৎ দ্বিস্তর ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, সেই আগের মতোই কথাটা, তৈরি হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হবে, যার ফলে এখানে হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হবে। এর ফলে যে তড়িৎ বিভবটা তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব। তাহলে এইভাবে আমরা হচ্ছে অধাতব তড়িৎদ্বারের তড়িৎ বিভব আলোচনা করতে পারি। আর এখানে একটু মনে রাখতে হবে, এখানে প্ল্যাটিনাম দণ্ডটা অ্যাকচুয়ালি এখানে নিষ্ক্রিয় থাকবে, ওটি কেবল ইলেকট্রনের পরিবাহক রূপে ক্রিয়া করে। ওর ভূমিকা এইটাই রয়েছে যে ওটা কেবল ইলেকট্রন পরিবাহক রূপে থাকে, অর্থাৎ এখানে কোনো বিক্রিয়ায় অংশ নেবে না। তাহলে এই হলো তড়িৎদ্বার বিভব সম্পর্কীয় আমরা কিছু আলোচনা করলাম। তড়িৎদ্বার বিভব এবং তার উৎস কেমন হয় সেটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা এই তড়িৎদ্বার বিভব কথাটা সংজ্ঞা কি করতে পারি, অর্থাৎ ডেফাইনটা কিভাবে আনতে পারি না, দেখো কোনো ধাতব দণ্ডকে ওর সংশ্লিষ্ট আয়নযুক্ত দ্রবণে আংশিক নিমজ্জিত রাখলে ওই ধাতব দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে একটি দুই আধান বিশিষ্ট দ্বিস্তর গঠিত হয় এবং এর ফলে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হয়, তাকেই বলা হয় তড়িৎদ্বার বিভব। ওই দণ্ডটির তড়িৎদ্বার বিভব বলা হয়। তাহলে ঠিক ডেফাইনটা বুঝতে পারলে যে একটি ধাতব দণ্ডকে ওই ধাতব আয়নযুক্ত জলীয় দ্রবণে নিমজ্জিত রাখলে ওই ধাতব দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থল এর মধ্যে একটি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয় এবং এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারের তৈরি হওয়ার ফলে একটি তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যে তড়িৎ বিভবটিকে বলা হয় ওর তড়িৎদ্বার বিভব। তাহলে ডেফাইনটা শুনলে, তড়িৎ বিভবের একক ইউনিট না, এর এসআই পদ্ধতিতে একক ভোল্ট, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি বা ভিওএলটি। তড়িৎ বিভবে এসআই ইউনিট হচ্ছে ভোল্ট বা বিভব, তড়িৎ বিভব। এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করব। নেক্সট দেখো, এরপরের টপিক আমরা আসছি জারণ বিজারণ বিভব।
জারণ বিজারণ বিভব অর্থাৎ রেডক্স পটেনশিয়াল, এই টপিকটা আলোচনা করছি আমরা। লক্ষ্য করো, জারণ এবং বিজারণ বিক্রিয়া দুটি পরস্পর বিপরীত প্রক্রিয়া। হ্যাঁ, জারণ ও বিজারণ বিক্রিয়াদ্বয় দুটি পরস্পর বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ জারণ যেটা ঘটে তার বিপরীতটাকেই বলা হচ্ছে বিজারণ। তাহলে জারণ আর বিজারণে প্রক্রিয়া দুটি বিপরীত হয়ে থাকে, সেই জন্য আমরা বলতে পারি কি হচ্ছে যাকে বলা হচ্ছে জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান হবে, বিপরীত হবে। তাই আমরা জারণ বিভব এবং বিজারণ বিভবের মান সমান ও বিপরীত হয়, এই কথাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ জারণ বিভব যদি ই অক্স দিয়ে লিখি, তাহলে বিজারণ বিভব হবে ই রিডাকশনের আরইডি মাইনাস। তার মানে জারণ বিভব মাইনাস বিজারণ বিভব সমান বিপরীত হয়ে থাকে, এই জন্য এদের সম্পর্ক এটাই দাঁড়াবে। এর হচ্ছে ডেফাইনটা কেমন, অর্থাৎ এর সংজ্ঞাটা কেমন না, তোমরা তো জানো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, তার মানে ক্যাথোড তড়িৎদ্বারের বিভবকেই বিজারণ বিভব বলা হয়, অর্থাৎ ওই তড়িৎদ্বারের বিভবকেই আমরা বিজারণ বিভব বলবো। আর অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে, কাজে অ্যানোড তড়িৎদ্বারের বিভবকেই বলা হয় জারণ বিভব। তাহলে এই বিষয়টা এইরকমই। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে। যেমন কপার তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অর্থাৎ E0 Cu2 প্লাস, এটা হচ্ছে কপার ধাতুর প্রমাণ তড়িৎ বিভব বলতে পারো, আর এটাকে বিজারণ রূপে লিখছি বলে এই জন্য বলতে পারি প্রমাণ বিজারণ বিভব। এই মানটা কত না পরীক্ষা করে দেখা গেছে এই মানটা তোমার রয়েছে প্লাস 0.34 ভোল্ট। তাহলে দেখো এখানে এটা, হ্যাঁ এটাকে আরো একটা ভাষায় বলতে পারো E0 রিডাকশন ফর কপার, এটাও বলা যায়। তার মানে প্রমাণ বিজারণ বিভবের মানটা হচ্ছে যদি এটা এত হয় অর্থাৎ প্লাস 0.34 ভোল্ট হয়, তাহলে এর জারণ বিভবটা কেমন হবে অর্থাৎ E0 অক্স, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি কপার কিউপ্রিক সিস্টেমে লিখলে এই মানটা আসছে মাইনাস 0.3 ভোল্ট 0.34 ভোল্ট। তাহলে এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, একটা প্লাস মান আছে আর একটা মাইনাস, তার মানে এরা সমান এবং বিপরীত হয়। এই হচ্ছে জারণ বিজারণ বিভব সম্পর্কীয় ধারণা হলো। নেক্সট হচ্ছে টপিক আমরা ধরছি তড়িৎদ্বার বিভব। যে আমরা ইলেকট্রোড পটেনশিয়ালটা পড়েছিলাম, সেই তড়িৎদ্বার বিভব এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটাও বিশেষভাবে মনে রাখার দরকার আছে। নাম্বার 1, ফার্স্ট আমরা বলছি তড়িৎ কোষে বা তড়িৎ অর্ধ যে তড়িৎ কোষ ব্যবহার করছি আমরা, অর্ধ কোষ বলতে পারি, অর্ধ তড়িৎ কোষ দ্যাট ইজ ক্যাথোড অথবা অ্যানোড। তড়িৎ কোষের
যে দুটো হাফ সেল রয়েছে, যেটা আগেই আমরা আলোচনা করে শিখে গেছি, সেই তড়িৎ অর্ধকোষে ব্যবহৃত ধাতুর দণ্ড এবং ওই ধাতব আয়নের দ্যাট ইজ এটা দ্রবণে থাকে প্রকৃতির উপর নির্ভর করে। নাম্বার 1 কথাটা আমরা বলছি, যেটা বুঝতে পারলে একটু আগে যেমন মনে করো জিঙ্ক দণ্ড ব্যবহার করেছিল আর জিঙ্ক সালফেট দ্রবণ, তাহলে সেই জিঙ্ক পরমাণু এবং জিঙ্ক ক্যাটায়ন এই দুটো পদার্থের প্রকৃতিটা কেমন তার উপরে নির্ভর করছে তার তড়িৎ বিভবের মানটা বেশি হবে না কম হবে না মাঝারি হবে, এই একটা বিষয়ের কথা মনে রাখতে হবে। সেই সঙ্গে দেখো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণটা নিচ্ছি, সেই দ্রবণের সংশ্লিষ্ট ক্যাটায়ন বা অ্যানায়ন, যেটা ওই আয়ন ধাতব আয়ন কথা বলেছি, সেই আয়নের গাঢ়ত্বের উপর নির্ভর করে। হ্যাঁ, তার কনসেন্ট্রেশনটা কেমন, গাঢ়ত্বের উপর নির্ভরশীলতা রয়েছে। তাহলে এটা নাম্বার 2 গেল। নাম্বার 3 নম্বরে দেখো উষ্ণতার উপর নির্ভর করে, অর্থাৎ সিস্টেমটা যে তড়িৎ কোষটা ব্যবহৃত হচ্ছে তার উষ্ণতার উপর নির্ভরশীলতা রয়েছে। নাম্বার 4 নম্বর কথা বলছি, দেখো এখানে যে বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থ রূপে যদি গ্যাসীয় পদার্থ থাকে, তাহলে গ্যাসের অংশ চাপের উপর নির্ভর করে, গ্যাসের আংশিক চাপ পার্সিয়াল প্রেসারের উপর নির্ভর করে। তাহলে গ্যাসটা কি বললাম না, এটা যদি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত থাকে, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থটা যদি গ্যাসীয় হয়, হ্যাঁ, সেই গ্যাসের আংশিক চাপের উপর নির্ভর করবে। তাহলে এই 4টা বিষয়ের উপর নির্ভরশীলতা রয়েছে। তাহলে আমরা তড়িৎদ্বার বিভবের মানের নির্ভরশীলতা বিষয়গুলো জানতে পারলাম। এটা একটা পয়েন্টেড করে বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। নেক্সট আইটেম, তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নার্নস্টের সমীকরণ। নার্নস্টের ইকুয়েশন সম্পর্কেও স্টাডি করতে হবে। কেমন, ধরো একটা তড়িৎ কোষ, ধরিলাম একটি তড়িৎ কোষ যা তড়িৎ কোষের কোনো একটি তড়িৎদ্বার, যে কোনো একটি তড়িৎদ্বার যেমন ক্যাথোডের কথা আমরা যদি ধরে নিই, ক্যাথোডে বিক্রিয়া যে ঘটছে, যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা মনে করো তোমার স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি প্লাস স্মল এন স্মল ই সি সি স্মল ডি ক্যাপিটাল ডি। এই বিক্রিয়াটার মধ্যে এখানে যে রাশিগুলো আমরা লিখলাম স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি হলো যথাক্রমে ক্যাপিটাল এ বি সি ডি পদার্থগুলোর মোল সংখ্যা, আর স্মল এনটা কি হলো না, এখানে অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা, কতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করলে এই তড়িৎদ্বার বিক্রিয়াতে
অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনের মোল সংখ্যা বললে ধরতে হবে, হ্যাঁ, ইলেকট্রনের মোল সংখ্যা, মোল নাম্বার। তাহলে এই রাশিগুলো এই, আর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হচ্ছে বিক্রিয়ক, আর ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি হচ্ছে বিক্রিয়াজাত। যদি এটা হয় তাহলে এক্ষেত্রে নার্নস্টের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো, আমি লিখছি নার্নস্টের ইকুয়েশন সমীকরণটি হবে, নার্নস্টের সমীকরণটি হলো দেখো ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু E0 মাইনাস RT বাই NF log বিক্রিয়া কোশেন্ট, দ্যাট ইজ বিক্রিয়াজাত ক্যাপিটাল সি এর মোলার ডেনসিটি টু দি পাওয়ার সি ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার স্মল ডি বাই molar density of A to the power A, molar density of B to the power B, এই জিনিসটা দাঁড়াবে। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট গুলো ব্যবহার করা হচ্ছে আণবিক বা মোলার ডেনসিটিকে বোঝাচ্ছে, মোলারিটিকে প্রকাশ করা রাশি, আমরা এটা সূচক হিসাবে ব্যবহার করে থাকি, যে আগেই তোমরা জানো। আচ্ছা, এখানে দেখো এটাকে যদি আমরা নিধান চেঞ্জ করি অর্থাৎ লগারিদমিক সিস্টেমে, না E0 মাইনাস 2.303 RT বাই NA log বিক্রিয়াজাত গুলোর মোলার গাঢ়ত্বের গুণফল বাই বিক্রিয়কের মোলার গাঢ়ত্বের গুণফল। কারণ এটা হচ্ছে নার্নস্টের সমীকরণ এই তড়িৎদ্বার বিক্রিয়া, হ্যাঁ, এর তড়িৎ বিভব ক্যাপিটাল ইটা কি না ওর তড়িৎদ্বারটির তড়িৎ বিভব, আর এটা হচ্ছে ওই তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব। তাহলে আমরা এখানে পরিচয়টা দিচ্ছি, দেখো ক্যাপিটাল ই হচ্ছে তড়িৎদ্বারটির তড়িৎ বিভব, দ্যাট ইজ এখানে বিজারণ অবস্থায় আমরা লিখছি, মনে করো বিজারণ বিভব বলা হয়, এটা আসছি পরে কেন এটাকে বিজারণ বলছি। আচ্ছা, E0 হচ্ছে ওই তড়িৎদ্বারটির প্রমাণ অবস্থার বিজারণ বিভব, দ্যাট ইজ প্রমাণ বিজারণ বিভব। আর স্মল এন তো পরিচয় দিয়ে দিচ্ছি, ক্যাপিটাল এফ এর পরিচয় তোমরা ফ্যারাডে জানবে, ফ্যারাডে যেটা 96,500 কুলম্বের সমান। আর হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক বলি আমরা, হ্যাঁ। আর ক্যাপিটাল টি হচ্ছে পরম উষ্ণতা। এই হচ্ছে রাশিগুলোর পরিচয়। আমরা যদি এই কোষটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আনি, তখন এই নার্নস্টের সমীকরণের রূপটা কত হবে না 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, দেখো এই অংশটার মান কত দাঁড়ায় না 2.303 RT বাই NF, অংশটার মান দাঁড়াচ্ছে 2.303, আর এর মান তোমাদের জানা আছে 8.314, এত জুল পার মোল পার কেলভিন। আর ক্যাপিটাল টি 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রকাশ করলে কত দাঁড়াবে 298 কেলভিন, ডিভাইড বাই এন তো মোল সংখ্যা ইলেকট্রন, ইলেকট্রনের মোল সংখ্যা, আর হচ্ছে এক ফ্যারাডে, দ্যাট ইজ 96,500 কুলম। আমরা এখান থেকে রাশিটাকে যদি ক্যালকুলেশন করি, জিনিসটা দাঁড়াবে 0.059 বাই n, এবং এটা ভোল্ট।
কি করে ভোল্ট এলো, না জুল বাই কুলম ইজিক্যাল টু ভোল্ট বলা হয়, আর মোল তো কেটে যাবে, কেলভিন কেলভিন কেটে গেল, কেমন, ঠিক আছে। তার মানে জুল বাই কেলভিনকে আমরা জুল বাই কুলম সমান ভোল্ট, এটা মাথায় রাখো। তাহলে এই মানটা বসিয়ে দিলে নানস্টেড সমীকরণ আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কেমন পেতে পারি, না নানস্টেড ইকুয়েশনটা দাঁড়াবে তড়িৎদ্বার বিভব ইজিক্যাল টু, হ্যাঁ, প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস 0.059 বাই n লগ বিক্রিয়াজাতগুলোর মোলার ডেনসিটির গুণফল বাই বিক্রিয়ক সমূহের মোলার ডেনসিটির গুণফল। এই হচ্ছে নানস্টেড সরলীকৃত সমীকরণ। আমরা মোটামুটি বুঝতে পারলাম তড়িৎদ্বার ইলেকট্রোড পটেনশিয়ালের নানস্টেড ইকুয়েশনটা এটাই, তড়িৎ বিভব সম্পর্কীয়, হ্যাঁ, সমীকরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো আমরা এর পরে আইটেম আসছি যে নানস্টেড ইকুয়েশনটি পরেই আমরা এই তড়িৎদ্বার বিভবে চিহ্ন সম্পর্কীয় ধারণা করব, কেমন তড়িৎদ্বার বিভবটার চিহ্ন বা সাইন কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনায় আসব। তাহলে দেখো যে তড়িৎদ্বার বিভবের চিহ্নটা কেমন হবে। তড়িৎদ্বার বিভবের চিহ্ন টপিকটি আলোচনার আরো আগে আমাদের আরো একটা জিনিস এখানে স্টাডির মধ্যে আনতে হবে, যে কি না তড়িৎদ্বার বিভবের সঙ্গে ডিফাইনটা তো আমরা শিখলাম, প্রমাণ তড়িৎদ্বার বিভব কথাটি আর একটু জেনে নেওয়া প্রয়োজন আছে। এবং প্রমাণ তড়িৎদ্বার বিভব এই রাশিটি কেমন আসতে পারে বিষয়টি মধ্যে আমরা প্রবেশ করছি। দেখো না প্রমাণ তড়িৎদ্বার বিভব প্রমাণ তড়িৎদ্বার বিভব রাশিটি সম্পর্কীয় ধারণা করতে হবে। তাহলে এটা কি বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করছি, না স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল রাশিটা কেমন আসতে পারে। না কোনো তড়িৎ কোষে নির্দিষ্ট কোনো তড়িৎদ্বারে ব্যবহৃত যে অংশগ্রহণকারী ধাতব আয়ন সম্বলিত যে দ্রবণগুলো রয়েছে কিংবা যে উপাদানগুলো রয়েছে তাদের সক্রিয় ভর একক হতে হবে। তাদের সক্রিয়তা যদি একক হয় তাহলে আমরা যে তড়িৎদ্বারটা গঠিত করেছি সেই তড়িৎদ্বারটাকেই বলা হয় প্রমাণ তড়িৎদ্বার, এবং এর তড়িৎদ্বার বিভবটিকেই বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে আমরা কি বিষয় আসব, না যে কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি সক্রিয়তা যদি একক হয় তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তড়িৎদ্বারের যে বিভব উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে ওই তড়িৎদ্বারটির প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে আমরা আরেকবার মনে করে দিচ্ছি যে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝায়, না যে কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয়তা কোনো তড়িৎদ্বারে বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান উপাদান বলতে কি কি থাকতে পারে, অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, আয়ন থাকতে পারে। উপাদান সমূহে সক্রিয়তা
যদি একক হয় তবে 25°C উষ্ণতায় যে তড়িৎদ্বার বিভব উৎপন্ন হয় তাকেই প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হয়। প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হয়। তাহলে এখানটা কি জিনিস দাঁড়ালো দেখো, মূল বিষয়টা মাথায় রাখতে হবে যে জিঙ্ক দণ্ডটাকে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, জিঙ্ক দণ্ডটাকে জিঙ্ক সালফেট দ্রবণের নিমজ্জিত করলাম, সেখানে জিঙ্ক সালফেট দ্রবণের সক্রিয়তা তার মানে মোলারিটি হতে হবে 1, তাহলে 25°C উষ্ণতায় ওই তড়িৎদ্বারের বিভবটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভব। তার মানে এখানে শর্তটা হতে হবে মোলারিটি 1 হতে পারে, যদি হচ্ছে ধরো দ্রবণটা থাকে তাহলে হচ্ছে মোলারিটি এটা হবে। বিশুদ্ধ কঠিন বা বিশুদ্ধ তরল হলে তার সক্রিয় ভর হচ্ছে 1 একক ধরে নিতে হবে, এটাও মাথায় রাখতে হবে। আর যদি গ্যাসীয় পদার্থ থাকে তাহলে সেই গ্যাসটাকে 1 atm চাপে সক্রিয় ভরটাকে 1 একক ধরে নিতে হবে, তবেই 25°C উষ্ণতায় ওই তড়িৎদ্বারটা গঠিত হয়ে যাবে প্রমাণ তড়িৎদ্বার। আর ওই প্রমাণ তড়িৎদ্বারের বিভবটাকেই বলা হবে প্রমাণ তড়িৎদ্বার বিভব। এবং এই প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা সবসময় E0 দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে সাংকেতিক প্রকাশ করার রীতি, যে কি না E0 হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব ফর্মুলেট করে প্রকাশ করা হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখো যে প্রমাণ তড়িৎদ্বার বিভব এই রাশিটা প্রকাশ করবার সময় যে একটা আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে, সেই আন্তর্জাতিক স্বীকৃতিটা কেমন না, আন্তর্জাতিক প্রথা অনুসারে কোন তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবকেই ওর হচ্ছে তড়িৎদ্বারের তড়িৎ বিভব বলা হয়। তাহলে প্রথা অনুসারে আমরা প্রমাণ বিজারণ বিভবই হবে তড়িৎদ্বারের তড়িৎ বিভব। আন্তর্জাতিক স্বীকৃত প্রথা অনুসারে হচ্ছে কোন তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভব হলো উহার প্রমাণ বিজারণ বিভব। কেমন কোন তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভবটা হবে তড়িৎদ্বারের অবশ্যই প্রমাণ তড়িৎদ্বার বিভব। কেন প্রমাণ অবস্থায় যদি ঘটানো হয় যে প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ E0টাকে সব সময় E0 রিডাকশন রূপে প্রকাশ করা হয়, সে ক্যাথোডই হোক আর অ্যানোডই হোক। তার মানে সেখানে জারণ বিজারণ যাই ঘটুক না কেন সেই তড়িৎদ্বারটার বিভব, ক্যাথোড তড়িৎদ্বারের বিভব বা অ্যানোড তড়িৎদ্বারের বিভবকে সবসময় রিডাকশন ফর্মে প্রকাশ করা হয়। সেটাই হচ্ছে আন্তর্জাতিক নিয়ম বা প্রথা। সেই প্রথা অনুযায়ী সবসময় এটা মনে রাখার চেষ্টা করবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, এটা একটু গুরুত্ব দিয়ে
শোনার চেষ্টা করবে যে প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত, তার মানে প্ল্যাটিনাম দণ্ডের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে বাড়িয়ে নেওয়া হয়, প্ল্যাটিনামের একটা আস্তরণ দেওয়া হয় প্ল্যাটিনাম চূর্ণের, সেই জন্য বলা হয়েছে আস্তরণযুক্ত প্ল্যাটিনাম দণ্ডকে একক সক্রিয় ভর তথা 1 মোলার H+ আয়নযুক্ত দ্রবণে আংশিক নিমজ্জিত করে 1 অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার গঠিত হয় সেটাই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। হ্যাঁ, করলে যে তড়িৎদ্বার গঠিত হয় তাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার that is SHE স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বলা হয় এবং ইহার তড়িৎ বিভবকে, এই তড়িৎদ্বারের বিভবকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বলে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বলা হয়। তাহলে আরেকবার মনে করে দিচ্ছি কি জিনিসটা করলাম। একটা প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত প্ল্যাটিনাম দণ্ডকে 1 মোলারিটি হাইড্রোজেন আয়নযুক্ত দ্রবণে আংশিক নিমজ্জিত রেখে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বার গঠিত হয় সেটাই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তথা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এবং এর তড়িৎ বিভবকেই বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎ বিভব বলা হয়। কেমন? তাহলে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎ বিভব এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব সম্পর্কেও এর সাংকেতিক প্রকাশ, এই যে অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, যে এর সংকেতটা কেমন, সাংকেতিক প্রকাশটা কিভাবে আমরা করতে পারি। না, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। প্রথমে প্ল্যাটিনাম, একটা উল্লম্ব রেখা, তারপরে হাইড্রোজেন গ্যাস এবং সেটা 1 অ্যাটমসফিয়ার চাপ, তারপরে আবার একটা উল্লম্ব রেখা এবং দ্রবণে যে হাইড্রোজেন ক্যাটায়ন রয়েছে তার সাথে অ্যাক্টিভ মাস অর্থাৎ AH+ ধরো 1 একক সক্রিয় ভর। এটা হচ্ছে সাংকেতিক প্রকাশ হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের, হ্যাঁ, সিম্বলাইজ করা হয়। আর এর ইলেকট্রোড পোটেনশিয়ালের মানটা কত, অর্থাৎ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড পোটেনশিয়ালের মানটা কত, না সেটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। হাইড্রোজেন আয়ন হাফ হাইড্রোজেন প্ল্যাটিনাম = 0। সবসময় মাথায় রাখবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান 0 ধরা হয়, এটা মাথায় রাখবে। এবার এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দুভাবে ব্যবহৃত হতে পারে, একটি হচ্ছে ক্যাথোড অথবা অ্যানোড। যদি ক্যাথোড রূপে ব্যবহৃত হয়, ক্যাথোড রূপে ব্যবহৃত হলে তখন যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াটা কেমন হতে পারে, না সেই বিক্রিয়াটার দিকে দেখো। ক্যাথোডে তো বিজারণ বিক্রিয়া হবে, তার মানে দ্রবণের হাইড্রোজেন আয়ন দ্যাট ইজ অ্যাকুয়াস
যার মোলারিটি 1 রয়েছে, তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এইটা যুক্ত ইলেকট্রন ক্যাথোডে তো বিজারণ বিক্রিয়া হবে, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। গ্যাস যেটা 1 atm চাপে রয়েছে, কারণ স্ট্যান্ডার্ড অবস্থায় যেহেতু হয়েছে, তাহলে যদি ক্যাথোড রূপে ব্যবহৃত হয় তখন বিক্রিয়াটি এই বিজারণ বিক্রিয়াটি ঘটবে। আর যদি অ্যানোড রূপে ব্যবহৃত হয়, অ্যানোড রূপে ব্যবহৃত হলে কি বিক্রিয়া ঘটবে? না বিক্রিয়াটি ঘটবে তখন জারণ বিক্রিয়া ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস যেটা 1 atm চাপে রয়েছে সেটা কি করবে না ইলেকট্রন বর্জন করে হাইড্রোজেন ক্যাটায়ন এবং সেটা দ্রবীভূত হয়ে যাবে, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণে চলে যাবে, যেটা 1 মোলারিটি অবস্থায় আছে, দিয়ে ইলেকট্রন বর্জন করলো। কেমন? তাহলে এখানে অ্যানোডে এই বিক্রিয়াটি ঘটবে। এই হলো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আর হচ্ছে আমরা তার বিক্রিয়া ক্যাথোড রূপে বা অ্যানোড রূপে বিক্রিয়া কিভাবে ঘটবে সেটা জানতে পারলাম, তার সাংকেতিক প্রকাশ কিভাবে হয় সেটাও জানতে পারলাম। আর হচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমরা একটা তড়িৎদ্বার কিভাবে তার প্রকাশক বিক্রিয়া সম্পন্ন বা মানটা কত হবে সেটাও জানতে পারলাম। তাহলে এই বিষয় সম্পর্কীয় ধারণা আমাদের পরিষ্কার হয়ে গেল। নেক্সট হচ্ছে আমরা পরের পয়েন্ট ধরছি, তড়িৎদ্বার বিভব, অর্থাৎ যে কোনো তড়িৎদ্বার আমরা যে বিভিন্ন ধাতব দণ্ড বা অধাতব দণ্ডগুলোকে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করি, সেই তড়িৎদ্বারের বিভবটা চিহ্ন কেমন হতে পারে, অর্থাৎ সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেই কারণে আমরা এই টপিকটার কথা বলছি যে তড়িৎদ্বার বিভবের চিহ্ন, সাইন। না দেখো কোন একটা তড়িৎ কোষের যে কোনো একটি তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করে প্রমাণ হাইড্রোজেন একটা তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে সাথে যুক্ত করে তড়িৎ কোষটা গঠন করলে ওই তড়িৎদ্বারটি যে আধান প্রাপ্ত হবে, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত হয়, সেই আধান অনুযায়ী ওই তড়িৎদ্বারের বিভবের চিহ্ন প্লাস বা মাইনাস হবে। তাহলে এটাও একটা বিষয় মাথায় রাখার চেষ্টা করবে যে একটা তড়িৎদ্বার বিভবের চিহ্নটা কেমন হবে। না ধরো একটু আগেই আমরা আলোচনার মধ্যে ছিলাম, কপার দণ্ড যখন কপার সালফেট দ্রবণে রেখেছিলাম, কপার দণ্ডটা কি চার্জযুক্ত হয়েছিল? না ধনাত্মক চার্জযুক্ত হয়েছিল। তাহলে ওর তড়িৎ বিভবটা কি হবে? না পজিটিভ চার্জযুক্ত হবে, অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত হবে। এটা হচ্ছে বিষয়। তেমনি জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করে রাখলে জিঙ্ক দণ্ডটা নেগেটিভ চার্জগ্রস্ত হয়েছিল, তার মানে ঋণাত্মক আধানগ্রস্ত হয়েছিল বলে ওর তড়িৎ বিভবকে নেগেটিভ চিহ্নযুক্ত দ্বারা প্রকাশ করতে হবে। এই হচ্ছে তড়িৎদ্বার বিভবের
চিহ্ন বা সেটাকে কিভাবে প্রকাশ করা যায় সাইনিং দিয়ে তার সম্পর্কে ধারণা হবে। এরপরে আসছি তড়িৎদ্বার বিভবের মান এবং তার তাৎপর্য। এই মান এবং তাৎপর্য তড়িৎদ্বার বিভবের মান এবং সেই মানের থেকে তার তাৎপর্যটা কি আছে, সিগনিফিকেন্স বিষয়টা কি দাঁড়ায়, যে তড়িৎদ্বার বিভবের মান এবং হচ্ছে তার তাৎপর্যটা কেমন হতে পারে। না দেখো, কোনো তড়িৎদ্বার বা অর্ধকোষে যদি প্রমাণ বিজারণ বিভবের মান বেশি হয়, অর্থাৎ যত বেশি হবে ওই তড়িৎদ্বারের অন্তর্গত জারক পদার্থের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। তার মানে নাম্বার 1 একটা কেস আমরা বলছি, কোন তড়িৎদ্বার বা অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভব এর মান যত বেশি হবে ওই কোষের অন্তর্গত, অর্থাৎ ওই তড়িৎদ্বার যে কোষটা আছে সেই অর্ধকোষের অন্তর্গত যে জারক পদার্থ আছে, জারক পদার্থের বিজারিত হওয়ার প্রবণতা প্রবল হবে। প্রবণতা তীব্র হয়, অর্থাৎ জারক পদার্থটি তীব্র জারক, জারকটি তীব্র জারক রূপে প্রকাশ পায়, রূপে ক্রিয়া করবে। কেমন? তাহলে প্রমাণ বিজারণ বিভবের মান যে অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, তার বিজারিত হওয়ার প্রবণতাও তত বেশি হবে, তার মানে সেটা তীব্র জারক রূপে প্রকাশ করবে। তাহলে একটা উদাহরণ দিলে ঠিক পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়ে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো E0 Au3+ Au, অর্থাৎ অরিক আর কোয়ান্টাম, তার মানে সোনার পরমাণু এবং সোনার আয়নে প্রমাণ বিজারণের মান প্লাস 1.45 ভোল্ট। আর একটি দেখো প্রমাণ বিজারণ বিভব তোমার কপার ক্যাটায়ন, দ্যাট ইজ কিউপ্রিক আয়ন আর কপার, এটা একটু আগেই জানিয়েছিলাম, 0.3 ভোল্ট। এই দুটো মানের মধ্যে তাহলে কার মানটা বেশি হচ্ছে? এই মানটা বেশি হচ্ছে এটার থেকে। সুতরাং এর থেকে আমরা কি ধারণা পেতে পারি? না, প্রমাণ অবস্থায় Au3+ Cu2+ অপেক্ষা অধিক শক্তিশালী জারক পদার্থ। এই মান থেকে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্য হিসাবে মাথায় রাখার চেষ্টা করবে যে প্রমাণ বিজারণ বিভব যেটার মান বেশি হবে সেই সিস্টেমটা তীব্রতম জারক পদার্থ হবে, সেই ক্যাটায়নটা তীব্রতম জারক পদার্থ হচ্ছে এখানে। এই তুলনা করে আমরা আরো বলতে পারি এখানে যে এই তড়িৎদ্বারের বিক্রিয়া আর এই তড়িৎদ্বারের বিক্রিয়া যদি দুটো তুলনা করি, অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি, দেখো প্রথম ক্ষেত্রে এইটা তড়িৎদ্বারে বিক্রিয়া করবে কিরকম না, ইলেকট্রন গ্রহণ করে সোনার পরমাণু তৈরি করবে, এই দ্রবণ থেকে সোনার পরমাণু তৈরি হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কিউপ্রিক আয়ন দ্রবণের এটা ইলেকট্রন গ্রহণ করে
এই তড়িৎ কোষে কপার পরমাণুটা তৈরি হয়। এখন এই বিক্রিয়াটা যদি 1 নম্বর ধরো, এটা যদি 2 নম্বর ধরো, তার মানে দেখো 2 নম্বরের তুলনায় 1 নম্বর বিক্রিয়াটির প্রবণতা বেশি। তুলনায় 1 নম্বর বিক্রিয়াটি 1 নম্বর বিক্রিয়াটি ঘটার প্রবণতা বেশি, মানে তীব্রতা বেশি। এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে মনে রাখলে আরেকটি কথা, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি বলছি 2 নম্বর পয়েন্টে আলোচনায়, যদি কোনো তড়িৎদ্বার বা অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভব এর মান খুব কম হয়, তবে ওই অর্ধকোষের বিজারকটির জারিত হওয়ার প্রবণতা তীব্র, জারিত হওয়ার প্রবণতা বেশি হবে। তার মানে সেটি অর্থাৎ সেই বিজারকটি তীব্র বিজারক, অর্থাৎ উহা তীব্র বিজারক, ওই বিজারকটি তীব্র বিজারক রূপে পরিচয় লাভ করবে। তীব্র বিজারক রূপে ক্রিয়া করবে। কেমন? তাহলে ঠিক এটা উল্টো হলো, যার প্রমাণ বিজারণ বিভবের মান খুব কম হবে, মানে যত কম হবে সেটি বিজারিত নয়, জারিত হওয়ার প্রবণতা তত বেশি দেখাবে। অর্থাৎ সেক্ষেত্রে বিজারকটা তীব্র বিজারক হবে। কোন বিজারক তীব্র বিজারক হবে? যার প্রমাণ বিজারণ বিভবের মান নিম্নতর হবে। যেমন একটা আমরা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো জিঙ্কের ক্ষেত্রে, যে জিঙ্ক ক্যাটায়ন আর জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিভবের মান -0.76 ভোল্ট, এটা আমাদের জানা আছে। আর একটা যেমন স্ট্যান্ডার্ড ধরো লোহা, আয়রন দণ্ডের যে প্রমাণ বিজারণ বিভবের মান, ফেরাস আর আয়রন পরমাণু, এটার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের মান -0.44 ভোল্ট। এখানে তাহলে কম মান কোনটা? না, এটাই নিম্নতর মান। তাহলে যেহেতু নিম্নতর মান, সেই জন্য কাজেই আমরা আরেকটা কথা এখান থেকে সহজেই বলতে পারি যে ফেরাস আয়নের তুলনায় কারণ এটা হচ্ছে নিম্নতর মান, নেগেটিভ দিক থেকে নিম্নতর মান, সেই জন্য ফেরাস আয়নের তুলনায় জিঙ্ক আয়ন অধিক তীব্র বিজারণধর্মী। তাহলে এখানের মধ্যে কোনটা অধিক বিজারক? না, আয়রনের থেকে জিঙ্কটা অধিক বিজারক বা তীব্র বিজারক রূপে ক্রিয়া করবে। তাহলে আমরা এই দুটো মধ্যে থেকে তুলনা করে আরেকটা বিষয় এখান থেকে জানতে পারি, কোনটা বিক্রিয়া কেমন ঘটাবে। না দেখো, এখানে যদি তড়িৎদ্বারে বিক্রিয়া ঘটে, জিঙ্ক ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে, এক্ষেত্রে বিক্রিয়াটা ইলেকট্রন গ্রহণ করবে না, যেহেতু নেগেটিভ
হ্যাঁ কম আছে, সেহেতু এটা কি রূপে বিক্রিয়া করবে না বিজারক রূপে। আর বিজারক মানে সে জারিত হবে, জারিত হওয়ার অর্থ ইলেকট্রন বর্জন করবে, অর্থাৎ জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক ক্যাটায়ন তৈরি হয়ে দ্রবণে চলে যাবে এবং ইলেকট্রন বর্জন করবে, দ্যাট ইজ জারণ ক্রিয়া ঘটবে। আর ঠিক অপরদিকে আয়রন পরমাণু ফেরাস আয়ন তৈরি করে দ্রবণে চলে যাবে এবং ইলেকট্রন বর্জন করবে। কিন্তু এই দুটো বিক্রিয়ার মধ্যে কোনটা অধিক তীব্রতার সঙ্গে ঘটবে বা প্রবণতা বেশি, কোন বিক্রিয়াটি না এই বিক্রিয়াটির প্রবণতা বেশি। কারণ না জিঙ্কের ইলেকট্রোড পোটেনশিয়ালের মান প্রমাণ ইলেকট্রোড পোটেনশিয়ালের মান আয়রনের প্রমাণ ইলেকট্রোড পোটেনশিয়ালের মানের থেকে কম। সেই জন্য হচ্ছে এক্ষেত্রে এই বিক্রিয়াটির প্রবণতা বেশি হবে এই বিক্রিয়াটির তুলনায়। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম, যদি তোমাকে জিঙ্ক ক্যাটায়ন আর আয়রন ক্যাটায়ন দেওয়া হয় কোনটি অধিক বিজারক না জিঙ্ক আয়নটি অধিক বিজারক আর আয়রনটা কম তুলনায় কম বিজারক। হ্যাঁ, অর্থাৎ এখানে জিঙ্ক পরমাণু আর কপারের মধ্যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর যে আমরা পরের টপিকে যাব, নেক্সট দিন আলোচনায় আসবো তড়িৎ রাসায়নিক শ্রেণীর দিক থেকে যদি আমরা তুলনা করি যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের মানের উপরে কি তাৎপর্য রয়েছে, এই বিষয়টি খেয়াল করার চেষ্টা করবে।